নমস্কার বন্ধুরা, সন্ত একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা ম্যাথ প্র্যাকটিস সেট 5 নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু 1 থেকে 4 পর্যন্ত যেসব সেটগুলো দিয়েছি, যা আপকামিং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ এবং খুব নর্মাল ওয়েতে, বেসিক ওয়ে এবং তার সাথে অ্যাডভান্স ওয়েতে কিন্তু এখানে ম্যাথগুলো করানো হয়। তো যারা যারা ধরো অনেক দিন ধরে প্রিপারেশানে আছো, তারা তোমাদের মতো করে সেটাকে তোমরা স্কিপ করতে পারো। আর যারা ধরো নর্মালি রিসেন্ট ধরো বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, মানে শুরু করেছো, তারা কিন্তু ম্যাথগুলো স্কিপ না করে ভালো মতন দেখবে, তবে কিন্তু তোমাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে যে প্র্যাকটিস সেট 5 সেটা নিয়ে আলোচনা করি। আর এছাড়াও কিন্তু এই চ্যানেলে কিন্তু জিকের উপর, মানে জেনারেল সায়েন্স এবং জেনারেল নলেজের উপর কিন্তু সেটও দেওয়া হয়। চলো, ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো। বলছে একটি স্কুলের একটি পরীক্ষায় কমল গণিত এবং ইংরেজিতে মোট 40 নম্বর পেয়েছে। যদি সে গণিতে 3 নম্বর বেশি এবং ইংরেজিতে 4 নম্বর কম পায়, তবে তার নম্বরের গুণফল 360। তবে কমল গণিত এবং ইংরেজিতে যথাক্রমে কত পেয়েছে? দেখো, এই অঙ্কটাকে তুমি যদি নর্মাল ওয়েতে করো, যে গণিত এবং ইংরেজিতে মোট 40 পেয়েছে, তো গণিত আমি এম ধরলাম এবং ইংরেজিতে ইংলিশ ধরলাম, টোটাল 40 পেয়েছে। এবং তারপরে যদি যে গণিতে 3 নম্বর বেশি, ইংরেজিতে 4 নম্বর কম, তো এর গুণফল দ্যাট ইজ একটা হয়ে যাবে, সেই যাকে বলা হয় স্কোয়ার, সেই মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করে অঙ্কটা বড় হয়ে যাবে। তো এই অঙ্কটাকে তোমায় কিন্তু অপশান মেথডে কাজটা করতে হবে। প্রথমে অপশানের দিকে তাকাও। আমি এই অপশানের দিকে যদি তাকাই, দেখতে পাচ্ছি যে এই দুটো যোগফল, কেন আমাকে বলেছে যে গণিত এবং ইংরেজিতে মোট 40 নম্বর পেয়েছে, তাহলে এই দুটো যোগফল 40 হতে হবে। তাহলে 9 এর আগে 10, হাতে থাকলো আমার 1, 3 এর আগে 2 এর আগে 3, আর আগে 4, তার মানে এদের যোগফল কিন্তু 40 হচ্ছে। তাহলে এই অপশানটা হতে পারে। আচ্ছা, আর দেখি। আচ্ছা, এখানে তো 2 এর আগে 3 হবে না, 4 আর 6 10, 4 আর 6 10, 0, হাতে থাকলো আমার 1, 2 এর আগে 3 এর আগে 4, এও 40 হচ্ছে। এইখানে দেখি 7 আর 3 10, এও 40 হচ্ছে। তাহলে দেখো, 3টে অপশানে 40 হচ্ছে। তাহলে আমাকে শুধুমাত্র এই লাইনটা দিয়ে অঙ্কটা হবে না, এর পরের লাইনে যেতে হবে। কি বলেছে? যদি সে গণিতে 3 নম্বর বেশি, তাহলে প্রথম অপশানটায় যাই। যদি সে গণিতে 3 নম্বর বেশি পেত, তাহলে তোর কত হতো? 21 আর 3 24 হতো। 24 গুণ 19, বলছে 4 নম্বর, ইংরেজিতে 4 নম্বর কম পায়, তাহলে 15 আর 4 19, তো 15। তাহলে এদের গুণফল কি 360 হচ্ছে কিনা আমাকে এইটাই শুধু দেখতে হবে। তো 4 15 কত? 4 15 60, 0 0, হাতে থাকলো আমার 1, 15 দুগুণি 30, 15 দুগুণি 30, আর একে 31, তো 310 হচ্ছে। তো এটা হবে না, এই সরি কি ভুল করছি। 4 15 60, 0, হাতে থাকলো আমার 6, 15 দুগুণি 30 আর 36, তার মানে 360 হচ্ছে। তো এটা 360 হচ্ছে। পরের এটা দেখি, বলছে 14, 3 বেশি, তার মানে 17, গুণ 26, 26 হচ্ছে 4 কম, তার মানে 22, তার মানে কিছুতেই এখানে 0 আসবে না। দেখো 7 দুগুণি 14, কখনো 0 আসবে না, তো 360 আসার কোনো চান্স নেই। পরেরটা যদি দেখি, 13 আর 4 17, গুণ 27, তার মানে 4 কম, 23, কখনোই 0 আসবে না, তার মানে এইটাই একমাত্র 360 হচ্ছে। তো অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। তো এই অঙ্কগুলো কিন্তু তোমাকে অপশান মেথডে করলে তবেই কিন্তু তুমি তাড়াতাড়ি করতে পারবে। তোমাকে বোঝাতে একটু টাইম লাগছে, কিন্তু তুমি বুঝে গেলে তুমি নিজেই বুঝতে পারবে যে জিনিসটা কী করতে হবে। এই টাইপের অঙ্ক। তারপরে যদি আরও বলি, যেমন এককের অঙ্ক, লব আর হরের অঙ্ক, যে কোনো একটা ভগ্নাংশের লব 2 বাড়ানো হলো, হর এত কমানো হলো, তাহলে ভগ্নাংশটি হয় এত। এই টাইপের অঙ্কও কিন্তু অপশান মেথডে করতে হয়। তো কী টাইপের অঙ্ক কীভাবে করতে হয় সেগুলো কিন্তু তোমাদের করতে করতেই আমি বলে দেবো। পরবর্তী কোশ্চেন দেখো। বলছে এক ব্যক্তি 10 মাসে 33,000 টাকা সঞ্চয় করেন। প্রথম মাসের পর তিনি প্রথম মাসের পর প্রতি মাসে তিনি যদি 100 টাকা করে বেশি জমান, তবে তিনি প্রথম মাসে কত টাকা জমিয়েছিলেন? তাহলে দেখো কি বলেছে। বলেছে 10 মাস অবধি তিনি সঞ্চয় করেন এবং টোটাল তিনি 33,000 টাকা সঞ্চয় করেন। তাহলে আমি ধরে নিলাম প্রথম মাসে তিনি X টাকা সঞ্চয় করেছেন, পরের মাস থেকে তিনি 100 টাকা করে বেশি, তার মানে পরের মাসে কত? X প্লাস 100, তারপরের মাসে কত হবে? X প্লাস 200। আশা করি বুঝতে পারছো। এরকমভাবে ডট 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 তিনি 10 মাস অবধি সঞ্চয় করেন।
আচ্ছা, তাহলে আমি বলতে পারি না যে 10 মাসে যদি সঞ্চয় করে, প্রথম মাসে যদি এক্স হয়, তাহলে 10 মাস পর্যন্ত তিনি টোটাল সঞ্চয় করেন 10x, বলতে পারি কি না? দেখো 10x প্লাস প্রথম মাসে 100 টাকা, প্রথম মাস না মানে পরের মাস থেকে 100 টাকা, তো এই 100 টাকা প্লাস পরের মাসে আরও 100 টাকা, তার মানে 100 প্লাস 100 মানে কী হতো? 200 টাকা। তো এইরকমভাবে তিনি 200 টাকা এরকমভাবে তিনি কত মাস অবধি সঞ্চয় করেন? 10 মাস অবধি। কিন্তু প্রথম মাসে তো এক্স যায়, তাহলে 10 মাসে তিনি কিন্তু টোটাল 900 টাকা সঞ্চয়, মানে 10 মাসে গিয়ে নবম মাস পর্যন্ত হবে। ক্লিয়ার? 10 মাসে গিয়ে নবম মাস পর্যন্ত হবে। তার মানে আমি এইখানে দেখো তো, আর এই যে টোটাল টাকাটা সমানিত 33,000 টাকা, বুঝতে পারলে কি না? আমাকে তো বলেইছে টোটাল টাকা 33,000 টাকা। তাহলে আমি এখানে যদি 10x প্লাস 100 যদি কমন নিই, তাহলে পড়ে থাকে কত? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 9 অবধি হবে। কেন 9 অবধি লিখলাম? কেননা 10 মাস অবধি, তার মধ্যে প্রথম মাসটা তো এক্স টাকা তিনি সঞ্চয় করেন, তাহলে পরে নবম অবধি যাবে। ক্লিয়ার? তাহলে এইটা সমানই কিন্তু 33,000, এইটা সমানই 33,000, আমি বারবার লিখবো না, এইটা সমান 33,000। তাহলে 10x প্লাস 100 ইন্টু, দেখো এটা তোমার ফর্মুলাটা মনে আছে? আমি বলেছিলাম যে এন সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা কি? এন ইন্টু এন প্লাস 1/2। তাহলে এন মানে কত? এন মানে এখানে 9 ইন্টু এন প্লাস 1 মানে 9 প্লাস 1 মানে কত? 10/2। ক্লিয়ার? এইটা সমানই বলেছে 33,000 টাকা। কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে? এখানে তোমার হচ্ছে 5 দুগুণি 10, 5 দুগুণি 10, অর্থাৎ 10x প্লাস এখানে 5 নং 4500, তার মানে 4500 সমান 33,000। তাহলে 33,000 থেকে আমরা 4500 বাদ দেবো, তো এই 4500 আমি এখান থেকে কেটে দিলাম, কারণ সেটা ডান দিকে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 4500 বাদ দাও, 33,000 থেকে আমরা কী করবো? 4500 বাদ দেবো। তাহলে বাদ দিলে পড়ে থাকে কত দেখা যাক। তাহলে দুটো জিরো, এই দুটো জিরো থাকলো, 5 থাকলে 10 হবে 5, হাতে থাকলো আমার 1, 4 আর 1 5, 5 8 আর 5 13, 8 আর 5 13, হাতে থাকলো আমার 1, তো 28,500 টাকা। ক্লিয়ার? 28,500 টাকা, হ্যাঁ ঠিকই 28,500 টাকা। তাহলে এক্স মানে কত? দেখো এই জিরো, এক্স মানে কত? 28,500/10, তো 10-এর একটা জিরো, এখান থেকে একটা জিরো কেটে দিলাম, তার মানে এক্স মানে হবে 2,850 টাকা। আশা করি বুঝতে পেরেছো। আমাকে চেয়েছে তিনি প্রথম মাস, আর প্রথম মাসে তো আমি এক্স টাকাই রেখেছিলাম না, তো প্রথম মাসে কত টাকা? প্রথম মাসে 2,850 টাকা কিন্তু তিনি জমিয়েছিলেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা কীভাবে করলাম। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে এক ব্যক্তি তার ভ্রমণের জন্য 4200 টাকা খরচ করবেন ঠিক করেন, পরে তিনি ঠিক করেন আরও 3 দিন বেশি ভ্রমণ করবেন। তাহলে টোটাল তিনি 4200 টাকা খরচ করবেন ঠিক করেছেন, কিন্তু পরে তিনি ঠিক করলেন যে আমি আরও 3 দিন বেশি ভ্রমণ করব, তাহলে আমার এক্সট্রা টাকা লাগবে। তাহলে এক্সট্রা টাকা আমি কোথা থেকে পাবো? তাহলে আমাকে যে বাকি দিনগুলো যে ভ্রমণ করেছি সেখান থেকে আমাকে টাকা বাঁচাতে হবে। তাই তিনি কি করেছেন? প্রতিদিনের খরচ থেকে 70 টাকা করে কমাবেন। আগে যেসব খরচ হয়েছে প্রতিদিনের খরচ থেকে কি 70 টাকা করে তিনি কমাবেন। তাহলে বলেছে প্রথমে তার ভ্রমণটি কত দিনের ছিল। দেখো খুবই সহজ কোশ্চেন। আমি ধরে নিলাম তিনি প্রথমে এই 4200 টাকায় তিনি এক্স দিন ভ্রমণ করতেন। ক্লিয়ার? দেখো জিনিসটা বুঝে নাও আগে। 4200 টাকায় আমি ধরে নিলাম এক্স দিন ভ্রমণ করতেন, তাহলে 1 টাকায় তিনি, আচ্ছা 1 টাকায় কেন? তাহলে একদিন ভ্রমণ, কেন আমাকে চেয়েছে তার ভ্রমণটি কত দিনের ছিল, তাহলে আমাকে দিনের সঙ্গে কাজ করতে হবে। তো এই কারণে আমি এক্স দিন, তার মানে একদিনে তার ভ্রমণ করতে খরচ কত হবে? 4200/x টাকা। ক্লিয়ার? এখন তিনি 3 দিন বেশি ভ্রমণ করবেন, কিন্তু এখন তিনি 4200 টাকায় এক্স প্লাস 3 দিন ভ্রমণ করতে চান। তাহলে একদিনে তার খরচ হবে কত? একদিনে তার খরচ হবে 4200/x প্লাস 3 দিন। ক্লিয়ার? এবার বলো তো কোন মানটা বড়? কিন্তু তিনি বলেছেন, কি বলেছেন দেখো, তিনি এই যে মানে 3 দিন মানে ভ্রমণ করবেন, তার জন্য তিনি প্রতিদিনের খরচ হিসাবে 70 টাকা
করে কমাবেন প্রতিদিন। এই প্রতিদিনের খরচ হিসাবে 70 টাকা বলেছে বলেই আমরা কিন্তু একদিনের জন্য মানটা বার করলাম। এবার বুঝতে পেরেছো কেন একদিনের জন্য করলাম? এবার এটা কি তোমাকে থরি না লিখতে হবে পেপারে? তুমি তো দেখেই বুঝতে পারবে যে 4200 টাকা যদি এক্স দিন হয় তাহলে একদিনে তার কত টাকা, 4200 বাই এক্স। তো তুমি তো ডিরেক্টলি লিখবে, কি লিখবে তাহলে 4200 বাই এক্স মাইনাস, কেন এই মানটা বড়, মাইনাস 4200 বাই এক্স প্লাস 3 সমানই হচ্ছে তোমার কত, 70 টাকা। মানে একদিনের খরচের গ্যাপ কত, একদিনের খরচের গ্যাপ হচ্ছে 70 টাকা। এবার তুমি এইখানে কি করবে, দেখো এইখানেই হচ্ছে চালাকি। তুমি এখানে খবরদার ক্যালকুলেশন করতে যেও না। কেউ যদি মনে করো যে আমি 4200টাকে কমন নিয়ে 1/x মাইনাস 1/x প্লাস 3 ইকুয়াল টু 70 করে নিয়ে আমি এটা ক্যালকুলেশন করব, তো সেটা কিন্তু করতে গেলে এটা ভুল হবে, কোনো প্রয়োজন নেই। একটু ছোট করতে পারো, দেখো 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, আর এখানে 7 দিয়ে কাটলে কত হয়, 6 7 42, 7 দিয়ে কাটলে হয় 6 7 42। তার মানে তুমি এইখানে একটা কাজ করতে পারো, 420কে নিচে আনতে পারো। আচ্ছা ঠিক আছে, সেটা পরে আসছে। ওকে এইখানেই করে নাও একবারে, তো 6 7 42, তার মানে এখানে 60 হবে, অর্থাৎ 60 ইন্টু 1/x মাইনাস 1/x প্লাস 3 ইকুয়াল টু 1 হবে। এই হচ্ছে, তুমি যদি এখানে মান বসিয়ে সিদ্ধ করাতে যাও তোমার মানটা আসবে এরকম। এবার দেখো, এবার এইখানে একটু বোঝার বিষয় আছে। এখানে তুমি যদি আর এক লাইন করে জিনিসটাকে ছোট করে নাও তাহলে খুব সুবিধা হয়, আর যদি মনে করো না আমি ছোট করব না তাহলেও কোনো ব্যাপার না। দেখো আর একটু ছোটো করে নিচ্ছি আমি বিষয়টাকে, কালিটা চেঞ্জ করে নিই, আমি আরেকটু ছোটো করে নিচ্ছি। আরেকটু ছোটো বলতে কি, এইখানে ছোটো না করলেই বেটার হবে। তাহলে দেখো আমি যদি এখানে ধরে নাও 14 বসাই, তাহলে 1/14 মাইনাস 1 কত হবে, 14 আর 3 কত, 17। তো সেইখানে ক্যালকুলেশন করা একটু চাপ হবে। তুমি এখানে এক কাজ করো, 60টাকে ভিতরে ঢুকিয়ে দাও, তাহলে 60/x হচ্ছে মাইনাস 60/x প্লাস 3 হচ্ছে, এটা সমান তোমাকে 1 আনতে হবে। এই হচ্ছে কাহিনী। তাহলে তুমি এক্সের মান বসাও 14, তো 14 দিয়ে 60কে ভাগ করলে কত হয়, 5 14 70, হ্যাঁ 4 14 56, তোমার 60 যাবে না। 16 নাও, 16 দিয়ে 60 যাবে না। আচ্ছা 12 নাও, 12 নিয়ে মানে এক্সের ঘরে বসাও, তো 12 নিয়ে তোমার হচ্ছে 5 12 60, তাহলে 5 12 60, আর এখানে 12 আর 3 কত হবে, 12 আর 3 15, তাহলে 5 মাইনাস 15, 15 4 15 60, তাহলে দেখো 5 মাইনাস 4 মানে 1, তাহলে 12 বসালে আমার সমীকরণটা যেহেতু সিদ্ধ হচ্ছে তাই আমার অ্যান্সার হবে 12। বুঝতে পারলে? তো প্রথমে ভ্রমণটি কত দিনের ছিল, প্রথমে ভ্রমণটি ছিল হচ্ছে 12 দিনের। তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলো করবে, কোনো ক্যালকুলেশনে করতে যাবে না, ক্যালকুলেশন করতে গেলেই কিন্তু ভুল করবে। ক্লিয়ার? মানে ভুল করবে কি, অঙ্ক হবে কিন্তু টাইমটা তোমার বেশি লাগবে। নেক্সট অঙ্ক দেখো, বলছে দুটি নল একসঙ্গে খুলে দিলে একটি ট্যাঙ্ক 9×3 ঘন্টায় পূর্ণ হয়। আচ্ছা মানে টোটাল যেটা পূর্ণ হয় সেটা 9×3 ঘন্টা, ঠিক আছে। বলছে নল দুটিকে আলাদাভাবে খুললে বড় ব্যাসার্ধের নলটি ছোট ব্যাসার্ধের নলের থেকে 10 ঘন্টা কমে ট্যাঙ্কটি পূর্ণ করে। তার মানে আমি যদি ধরি যে বড় ব্যাসার্ধ, আমি বললাম বিগ মানে বড়, তো বড় ব্যাসার্ধের নলটি যদি 1 ঘন্টায় পূর্ণ করে, ক্লিয়ার, তাহলে ছোট মানে স্মল যে ব্যাসার্ধের নল সেটা 11 ঘন্টায় পূর্ণ করবে। কেননা 10 ঘন্টা বলেছে কম লাগে, তাহলে এই 11 ঘন্টায় পূর্ণ করবে। আমি এইভাবে যাব না, আমি জিনিসটা বোঝালাম তোমাকে। বলছে বড় ব্যাসার্ধযুক্ত নলটির ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগবে, বড় ব্যাসার্ধযুক্ত নলটি। এবার দেখো এটাকে একটু তুমি ঘুরপথে সাজাও। আমাকে এখানে বলে দিয়েছে একটু মানে কেমনভাবে ঘুরিয়ে অঙ্কটা করতে হবে। দেখো আমাকে এখানে বড় ব্যাসার্ধ চেয়েছে, জাস্ট 1 মিনিট। দেখো আমাকে যে মানটা দিয়ে দিয়েছে কোশ্চেনে, তো বড় ব্যাসার্ধযুক্ত নলের মান কিন্তু এখানে সবকটা বড় ব্যাসার্ধযুক্ত নলের মান দিয়ে দিয়েছে। তাহলে আমি যে কোনো একটা মান ধরে নিলাম। যদি আমি বড় ব্যাসার্ধ 25 ধরি, ভালো করে দেখো, এটা নর্মাল ওয়েতে তো আমি ক্যালকুলেশন করে করতেই পারবো, কিন্তু অপশনে কিভাবে তাড়াতাড়ি করা যায় তুমি এটা ভাবো। বড় ব্যাসার্ধযুক্ত নল যদি 25 হয়, তাহলে ছোটোটা 10 ঘন্টা কম বলে দিয়েছে, যে 10 ঘন্টা কমে পূর্ণ করে, তাহলে ছোটোটা কত হবে, 15। ক্লিয়ার? তাহলে 15 আর 25 দিয়ে যদি আমরা লসাগু করি, তাহলে এদের যে টোটাল কত হবে, দেখো 9×3 মানে কত সেটা আগে দেখি, যে 9×3 এটার মানেই হচ্ছে 8 নং 72 75/8।
তাহলে আমার টোটাল ইয়েটা আসতে হবে 75/8। ক্লিয়ার? যেটার ক্ষেত্রে 75/8 আসবে সেটাই বুঝবো রাইট অ্যান্সার। তাহলে 15কে এখানে 25, তোমার 25 দুগুণি 50, 3 25 75, তার মানে 75 যদি টোটাল ইয়ে হয় ইউনিট হয় তাহলে এটা তোমার 15 3, তাহলে এখানে মানে টোটাল ইউনিট কত 75 ইউনিট আসছে, এটাই যাব না। আচ্ছা 15তে যাই এবার 15তে যাই, তো 15 আর ওইদিকে যদি 10 ঘন্টা কমাই তাহলে 15 আর 5, তাই কি না? 10 ঘন্টা কমালে দেখো এইখানে একটা ধারণা কিন্তু একটু ভুল হচ্ছিল, মানে ভুল হয়ে যেত, এই কারণে একটু কেমন কনফিউজড হচ্ছিলাম। দেখো এইখানে যদি আমি 25 ঘন্টা নিয়ে কাজ করি, ভালো করে বুঝবে কোথায় ভুল, এটা এই ভুলটা কিন্তু তোমাদেরও হতে পারে। আমি যদি 25 ঘন্টা নিয়ে কাজ করি, আমাকে বলেছে বড় ব্যাসার্ধযুক্ত নলের কথা কিন্তু এখানে বলে দিয়েছে, এখানে যত মান বলেছে বড় ব্যাসার্ধযুক্ত। তাহলে বড় ব্যাসার্ধযুক্ত নলের কোনো একটা কাজ করতে যে সময় লাগবে, ছোট ব্যাসার্ধযুক্ত নলের বেশি সময় লাগবে কি না? ক্লিয়ার? তাহলে যদি আমি বড় ব্যাসার্ধ নিয়ে ধরি, এই যে 25 যে বড় ব্যাসার্ধ নিয়ে ধরলাম, তাহলে ছোট ব্যাসার্ধযুক্তর সময়টা বেশি লাগবে, তাহলে কিন্তু তখন 35 হবে মানটা, এই মানটা কিন্তু 35 হবে, তখন কিন্তু অ্যান্সার তো 35 আর 25-এ কখনো 75 আসবে না। ক্লিয়ার? আমি এটাই ভাবছি, কেননা দেখো মোটামুটি কোশ্চেনটা যখন দিয়েছি অপশান কোনটা সেটা তো আমি জানি, কিন্তু অপশানটা আসলো কী করে সেটা তোমাদের আমাকে বোঝাতে হবে। এর জন্য ভাবছি অপশান এ রাইট অ্যান্সার হচ্ছে কী করে। তো অপশান এ কিন্তু রাইট অ্যান্সার হবে না। কেন হবে না? কেননা এখানে বড় ব্যাসার্ধ যদি 25 হয়, মানে 25 ঘন্টা লাগে, কিন্তু ছোট ব্যাসার্ধযুক্ত নলটির ক্ষেত্রে কিন্তু সেই কাজটা করতে তোমার 35 ঘন্টা লাগবে, কেননা ছোট ব্যাসার্ধযুক্ত বলেছে 10 ঘন্টা, মানে এই যে বলেছে তোমাকে বড় ব্যাসার্ধের থেকে, বড় ব্যাসার্ধের নলটি ছোট ব্যাসার্ধের নলের থেকে 10 ঘন্টা কমে ট্যাঙ্কটা পূর্ণ করে, তাহলে ছোট ব্যাসার্ধযুক্ত 10 ঘন্টা বেশিতে নল তোমার ট্যাঙ্কটি পূর্ণ করবে। ক্লিয়ার? তাহলে 25 আর 35 এদের লসও কখনোই 75 হবে না। তো দিস ইজ নট রাইট অ্যান্সার। কীভাবে অঙ্কটা করা ছাড়াই অপশান দিয়ে তুমি অঙ্কটা করে ফেলবে, এটাই আমি তোমাকে বোঝাতে চাইছি। যদি এবার 15 নিয়ে কাজ করি, তাহলে বড় ব্যাসার্ধযুক্ত নলটা যদি 15 ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ করে, তাহলে ছোট ব্যাসার্ধযুক্ত নলটি 10 ঘন্টা বেশি, অর্থাৎ 25 ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ করবে। তাহলে 15 আর 25 লস, সরি 15 আর 25 লসাগু করলে হবে 75। ওকে, তাহলে এদের পার ঘন্টায় কত ইউনিট পূর্ণ করবে? পার ঘন্টায় বড় ব্যাসার্ধযুক্ত পূর্ণ করবে হচ্ছে 3 ইউনিট, কেননা সরি 5 15 75 5 ইউনিট, আর ছোট ব্যাসার্ধযুক্ত নলটা পার ঘন্টায় পূর্ণ করবে হচ্ছে 3 ইউনিট। ক্লিয়ার? তাহলে টোটাল কত ইউনিট? দুটো নল একসঙ্গে খুলে দিলে তারা 8 ইউনিট পূর্ণ করে পার ঘন্টায়। ক্লিয়ার? আমাকে বলে দিয়েছে দেখো দুটো নল একসঙ্গে খুলে দিলে একটি ট্যাঙ্ক 9 পূর্ণ 3 8 মানে 75/8 ঘন্টায় পূর্ণ হয়। ক্লিয়ার? তার মানে এটার মানে আমি যখন অপশান বি ধরলাম তখন দেখছি যে 75/8 ইজ আ রাইট অ্যান্সার আসছে, তার মানে এর সাথে আমার মিলে যাচ্ছে, তার মানে অপশান বি ইজ আ রাইট অ্যান্সার। তোমাকে অঙ্ক এখানে কিছু করতেও হলো না, কিচ্ছু না করলেই তুমি অঙ্কটা কিন্তু রাইট অ্যান্সার পেয়ে গেলে। তো এইভাবে কিন্তু কিছু অঙ্ক তুমি এইভাবে ঘুর প্যাচে অপশান দেখেই কিন্তু তুমি করে ফেলতে পারবে। তো এই অঙ্কগুলোকে এইভাবেই করা উচিত। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। তবে ওইটা মাথায় রাখবে যে যেটা আমারও ভুল হতে যাচ্ছিল, এই যে এই ব্যাপারটা যে এইখানে 25 মানে অপশান এ তুমি এখানে যদি 25 আর 15 ধরো তাহলে কিন্তু অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে, কিন্তু অপশান এ কিন্তু রাইট অ্যান্সার না। দেখো একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 24,200 বর্গমিটার, একটা বর্গাকার মাঠের ক্ষেত্রফল বলে দিয়েছে। বলছে 6.6 কিমি পার ঘন্টা বেগে কর্ণ বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে এক ব্যক্তির কত সময় লাগবে? তো তোমরা জানো এই হচ্ছে বর্গাকার মাঠের ক্ষেত্রফল বলে দিয়েছে। ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, তাই না? তাহলে এ স্কোয়ারের ভ্যালু তোমাকে কত বলে দিয়েছে? এখানে এ স্কোয়ার ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলাই হচ্ছে বাহু স্কোয়ার। তার মানে আমি বাহুগুলো এ ধরে নিলাম, এগুলো সব এ এ এ এ, তাহলে এ স্কোয়ার মানে আমাকে বলে দিয়েছে 24,200, এটা আমাকে বলে দিয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এ মানে কত? তাহলে বাহুর মান কত হবে? বাহুর মান এটাকে তুমি ছোট্ট করে ভেঙে নাও। 24কে আমি যদি 2টাকে আলাদা করি, মানে এ স্কোয়ারই আমি যদি এটা এইভাবে লিখতে পারি কি না? দেখো কেন লিখছি, তাতে সুবিধার জন্য, যে 2 ইন্টু তোমার হচ্ছে 2 1 2
121 দুটো জিরো, এটা লেখা যায় তো? আমি 24,200কে আমি তো লিখতে পারি 2 ইন্টু 121 দুটো জিরো অর্থাৎ 12,100। তাহলে এ মানে কত হবে? এ মানে হবে দেখো 110 ইন্টু √2, কেননা 2-এর বর্গমূল কত? √2, কেননা 2-এর তো 4-এর বর্গমূল হয়, কিন্তু 2-এর তো বর্গমূল হয় না, তখন তাকে √2 হিসেবেই রাখতে হবে। আর 121 দুটো জিরো, এর বর্গমূল কত? 121-এর বর্গমূল কত? 11। আর দুটো জিরো থাকলে একটা জিরো হয়, তার মানে এর মান আমি কত পেলাম? এর মান পেলাম হচ্ছে 110 √2 পেলাম। ঠিক আছে, এবার আমাকে বলেছে 6.6 কিমি পার ঘন্টা বেগে কর্ণ বরাবর, এই হচ্ছে কর্ণ, এই কর্ণ বরাবর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে এক ব্যক্তির কত সময় লাগবে। আমরা একটা ফর্মুলা জানি, কি জানি ফর্মুলাটা? যে এস ইকুয়াল টু ভিটি, এই ফর্মুলা জানি। তাহলে টি ইকুয়াল টু কী হবে? এস বাই ভি, অর্থাৎ আমার এখানে অতিক্রান্ত দূরত্বটা কত সেটা বার করতে হবে, অতিক্রান্ত দূরত্ব বা দৈর্ঘ্যটা বার করতে হবে। এবার দেখো এই যে বর্গাকারের বাহু প্রত্যেকটা 90 ডিগ্রি কিনা, এটা তো 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি যদি হয় তুমি এটার মধ্যে যে কোনো একটাকে লম্ব ধরো, এটাকে ভূমি ধরো, আর এটাকে অতিভুজ ধরো। ক্লিয়ার? তার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার পেলে ভূমি স্কোয়ার তোমরা জানো। তাহলে অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে এই বাহুটা, এই বাহুটা অতিভুজ। আচ্ছা এটা নাম দিই, আমি ধরে নিলাম এটা এটা এ, এটা বি, এটা সি। তার মানে বিসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব, যে কোনো একটা লম্ব ধরতে পারো, আমি এবি ধরলাম, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। ক্লিয়ার? এবার একটা জিনিস দেখো, বড় ক্ষেত্রে বাহু সমান হয়, তার মানে আমি বলতেই পারি যে এসির মান যা আর এবির মানও তাই সেম। আচ্ছা এর মান কত পেয়েছি? 110 √2। তাহলে আমি বলতে পারি যে বিসি স্কোয়ার ইকুয়াল টু, এটাও 110 √2, ওটাও 110 √2, তাই কি না? আচ্ছা আর একটা জিনিস বলি, আমি এখানে অবশ্যই এরকম করতে পারি যে 110 √2 তার হোল স্কোয়ার, 110 √2 তার হোল স্কোয়ার। তবে এটা করলে দেখো, আমি এটা করলে তোমাদের কিন্তু একটু সময়টা বেশি লাগবে। তো এটা এইভাবে না গিয়ে তোমরা জানো বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি? বাহু √2, তাই না? এই যে কর্ণ, এই যে কর্ণটা, আর একটা কালি দিয়ে তোমাদের বোঝাই, এই যে কর্ণটা, এই যে কর্ণ, তা কর্ণের ফর্মুলা কি? কর্ণের ফর্মুলা হচ্ছে বাহু √2। তাহলে বাহু √2 মানে কি? এ √2, এর মানটা তোমার দরকার। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 110 √2 ইন্টু √2, এইটা এইরকমভাবে করার দরকার নেই। ক্লিয়ার? তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে? 110 √2 মানে 2, তার মানে এটা হবে 220, মানে 110 ইন্টু 2, 110 ইন্টু 2 মানে হচ্ছে 220। তার মানে আমি বাহু √2 অর্থাৎ কর্ণের মান, কর্ণের যে দৈর্ঘ্যটা পেলাম সেটা হচ্ছে 220। ক্লিয়ার? আমাকে চেয়েছে কি? এবার দেখো বলেছে 6.6 কিমি পার ঘন্টা বেগে সে কর্ণ বরাবর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কত সময় লাগবে। এবার আমরা এই ফর্মুলায় ফেলে দেবো, টি ইকাল টু এস বাই বি। একটুখানি জায়গাটাকে আমি ইয়ে করে নিলাম, জাস্ট 1 মিনিট। দেখো এইটুকু কেটে নিচ্ছি, যেটুকু বার করেছি সেইটুকু কেটে নিচ্ছি, এইটুকু তোমরা জানো, এইটুকু কেটে নিচ্ছি আমি। ওকে, এবার দেখো আমরা কি জানি? টি ইকুয়াল টু এস বাই ভি। তো এস মানে কত পেলাম? এস মানে 220, এস বাই ভি, ভি মানে কত? 6.6। কিন্তু এটা কিমি পার ঘন্টা আছে, এটাকে মিটার পার মিনিটে আনতে হবে। তাহলে মিটার পার মিনিটে আনতে গেলে কি করতে হয় তোমরা জানো? 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 5 নিচে আসবে, 18 উপরে যাবে, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তো এবার এই দশমিক তুলে এখানে একটা আর একটা জিরো দিয়ে দিলাম। তাহলে ক্যালকুলেশন করো, আমি যদি 11 দিয়ে কাটি তাহলে 11 দুগুণি 22 আর দুটো জিরো, 11 দুগুণি 22 আর হচ্ছে তোমার দুটো জিরো। ওকে, আর এইখানে 11 দিকে 6 11 66, 3 6 18। আচ্ছা 5 দিয়ে যদি এই 200কে কাটি, এইখানে কেটে দিলাম, 5 দিয়ে 200কে কাটলে কত হবে? 4 5 20 অর্থাৎ 40 হবে। 5 দিয়ে 200কে কাটলে, এটা কিন্তু 40টা কিন্তু উপরে আছে, আচ্ছা উপরেই লিখলাম। 5 দিয়ে 200কে কাটলে হচ্ছে তোমার 40। তাহলে কি থাকছে? এদিকে 3 থাকছে, 3 40 120, তাই না? 3 40, এখানে 3 থাকছে আর এখানে 40 থাকতে, 3 40 মানে 120, 120 মানে হচ্ছে 2 মিনিট, কেননা আমার এখানে সেকেন্ডে বেরোচ্ছে মিটার পার সেকেন্ড, তাই কি না? তাহলে 120 মানে 2 মিনিট, অর্থাৎ ওই ব্যক্তির এই যে কর্ণ বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে তার 2 মিনিট সময় লাগবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক, একটি রম্বসের ক্ষেত্রফল 480 বর্গ সেমি। একটা রম্বস তোমরা জানো রম্বস কেমন দেখতে হয়, এই হচ্ছে রম্বস।
এবং রম্বসেরও মনে রাখবে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়, এটা মাথায় রাখতে হবে এই জিনিসগুলো, ঠিক আছে। আচ্ছা, এবার রম্বসের ক্ষেত্রফল বলে দিয়েছে 480 বর্গ সেমি। ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে কর্ণ এখানে কোনটা কোনটা আমি ধরে নিলাম, রম্বসটা হচ্ছে, দেখো রম্বসটা আমি ধরে নিলাম এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এইটা একটা কর্ণ আর এইটা একটা কর্ণ, ক্লিয়ার। তাহলে এখানে এসি কর্ণ আর বিডি কর্ণ, তার মানে এসি ইন্টু বিডি, এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা। হাফ ইন্টু এসি ইন্টু বিডি, এটা রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা, ক্লিয়ার, মানে ক্ষেত্রফল। তাহলে এইটা সমান বলে দিয়েছে কত? 480। এবার বলে দিয়েছে একটি কর্ণের দৈর্ঘ্য যদি 20 সেমি হয় হলে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমায় চেয়েছে। তাহলে আমাকে অপর কর্ণ বার করতে হবে। একটা কর্ণ যদি 20 সেমি হয় তাহলে অপর কর্ণ কত? দেখো সিম্পল, তো এইটা সমান এই যে হাফ ইন্টু এসি ইন্টু বিডি, এটা সমান আমাকে বলে দিয়েছে 480, বা হাফ ইন্টু আমি যে কোনো একটা এসির মান ধরে নিলাম, নাও 20 ইন্টু বিডি সমান হচ্ছে 480। তাহলে এখানে কাটাকাটি করো, 0 0 কাটলো, এই দুই কাটলে বিডি সমান কত হলো? বিডি সমান আমরা পেলাম হচ্ছে 48। তাহলে একটা কর্ণের মান যেটা হচ্ছে এসি পেয়ে গেছি আমরা কত? এসি হচ্ছে 20 বইয়ে দেওয়া আছে, আর বিডি কর্ণের মান পেয়ে গেছি 48। ক্লিয়ার? এতদূর পর্যন্ত কমপ্লিট। আচ্ছা, এবার একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? এগুলো কিন্তু তোমাকে নোট ডাউন করতে হবে, যে এই যে রম্বসের কর্ণ, আমি যে রম্বসের কর্ণদ্বয় বলছি, এই যে কর্ণ আর এই যে কর্ণ, এরা পরস্পরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভেদ করে, মানে এই যে কোণটা, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমি বলতে পারি এরা সমকোণী ত্রিভুজ, ক্লিয়ার। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এই সমদ্বিখণ্ডিত বলছি কেন, সমকোণে ভেদ করে, ক্লিয়ার, ওকে। এবং সমদ্বিখণ্ডিত বলতে পারো কারণ এই যেখানে ভেদ করবে সেখানে এই বাহুটা আর এই বাহুটা সমান হয়ে যাবে, এই বাহুটা সমান হবে, অর্থাৎ টোটালটা যদি 10 সেমি হয় তাহলে অর্ধেকটা 5 5 করে হবে, তার মানে কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি এটা অতিভুজ স্কোয়ার, এটা অতিভুজ, দেখো ভালো করে দেখো, এইটা তার মানে অতিভুজ, একটা লম্ব আর একটা ভূমি, আমি বলতেই পারি। আচ্ছা, এসির বাহু কত বলেছি? এসিটা বলেছি 20, তাহলে টোটালটা যদি 20 হয় তাহলে এইটুকু মানে কত হবে? এইটুকু মানে হচ্ছে কত হবে? 10 হবে, এইটুকু 10 হবে। আচ্ছা, এই বাহুটার টোটালটা যদি 48 হয় তাহলে এইটুকু কত হবে? 24 হবে, মানে অর্ধেকটা কত হবে? 24 হবে। তাহলে তুমি দুটো বাহু পেয়ে গেলে, তাহলে আমি এবি মান বের করতে পারি। তাহলে এবি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্ব যে কোনো একটা ধরো, লম্ব তুমি ধরে নাও, আমি এটাকে ও দিয়ে ডিনোট করি, নাও এই বিন্দুটাকে, এই যে কর্ণদ্বয় যেখানে ছেদ করেছে সেখানে ও দিয়ে আমি ডিনোট করলাম, তাহলে এও স্কোয়ার। তাহলে আমি কি লিখতে পারি? এবি স্কোয়ার ইকুয়াল টু এও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার, ওকে। এওর মান কত? এওর মান হচ্ছে, এও মানে কত? 10, তার মানে 10 স্কোয়ার প্লাস বিওর মান কত? বিওর মান হচ্ছে তোমার 24 স্কোয়ার, ওকে। তার মানে 10 মানে কত? 100 প্লাস 24 তোমার 476, 24 476 তো, হ্যাঁ দাঁড়াও একটুখানি দেখিনি, 24 25 25 625, হ্যাঁ 476 একদমই, 24 476। এবার তার মানে এবি তার মানে কত? তাহলে এবি ইকুয়াল টু, আচ্ছা এই দুটো যোগ করলে কত হবে? 400 আর 100 576, তার মানে এই এবি ইকুয়াল টু কত হবে? এবি ইকুয়াল টু হবে রুট ওভার অফ 576, তাহলে 576 রুট করলে কত হয় তোমার? হচ্ছে জাস্ট 1 মিনিট, সরি 24 576, এর জন্যই ক্যালকুলেশনে মিলছে না। তাহলে 500 এর আগে কত হবে? 600, তো 676, তাহলে 676 কার বর্গমূল? 26-এর বর্গমূল, তার মানে 26 676, অর্থাৎ অপশান নম্বর বি ইজ আ রাইট অ্যান্সার। তার মানে রম্বসের, কেননা আমরা এই যে এবি বার করলাম, এবি মানে কি? এবি মানেই তো বাহু, অর্থাৎ এর মান। তাহলে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 26 সেমি হোক, এখানে কি দিয়েছে? সেমি, তার মানে 26 সেমি। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো কীভাবে করলাম। অঙ্কটা ধীর স্থিরভাবে কিন্তু তোমাদের দেখতে হবে, ওকে। এবং এত কিছু করতে হবে না, আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু এই সমকোণী ত্রিভুজের সূত্র লেখালাম, কর্ণদ্বয়ের গুণফল, এগুলো সূত্রটা লেখালাম, কিন্তু তোমাকে কিন্তু এই সূত্র লিখতে হবে না খাতায়, তোমরা প্লেন অঙ্কটা করে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো,
বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 450, 577 এবং 704কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে যথাক্রমে 9, 10 ও 11 ভাগশেষ থাকবে। এই টাইপের অঙ্ক দেখো, তোমাকে প্রথমে বলেছে এত ভাগশেষ থাকবে, তো এই টাইপের অঙ্কগুলো যেগুলো বলেছে ভাগশেষ থাকবে সেগুলো আগে সংখ্যা থেকে বিয়োগ করে ফেলো। তাহলে আমি যদি 450 থেকে 9 বাদ দিই, 450 থেকে আমি যদি 9 বাদ দিই, তাহলে তোমার পড়ে থাকে কত? 41, তাই কি না? 441 পড়ে থাকে, এগুলো বাদ দিতে হবে। 441 আর 9 50। আচ্ছা, 577 থেকে তুমি 10 বাদ দাও, তাহলে কত থাকবে? কত পড়ে থাকবে? 567। 67 আর 10 77। আচ্ছা, 704 থেকে 11 বাদ দাও, তার মানে এইদিকে 4 বাদ দাও, তার মানে 700। আর 7 আর 4 11, 700 থেকে আরও 7 বাদ দাও, তার মানে তোমার কত হবে? 700 থেকে 7 বাদ দিলে হচ্ছে 693। বুঝতে পেরেছো? এগুলো কিন্তু মুখে মুখেই তোমার হয়ে যাবে, কোনো বিয়োগ হাতে হাতে করে কোনো প্রয়োজন নেই। তো একটা হলো 441, 567, 693। এবার বোঝো, এবার এগুলোকে কি করবে? আমাকে বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, যদি বৃহত্তম সংখ্যা বলে তাহলে আমাকে কি করতে হবে? আমি তোমাদের বারবার করে বলেছি বৃহত্তম সংখ্যা হচ্ছে গসাগু, তাহলে তোমাকে গসাগু বার করতে হবে। এবার তুমি কি প্রত্যেকটা ভাগ প্রক্রিয়ার সাথে গসাগু করবে? যে এটা করবে সেই কিন্তু তার অঙ্কটা মিলবে, কিন্তু তার টাইম কিন্তু নষ্ট হবে। তাহলে তোমাকে বুদ্ধি করে কি করতে হবে? তোমাকে বুদ্ধি করে এগুলোর উৎপাদক একটু করতে হবে, মনে মনে খুব স্পিডিলি উৎপাদকগুলো করবে। দেখো, 7-এর যদি উৎপাদক করি, 7 দিয়ে এটা যায় কি একটু লক্ষ্য রাখতে হবে। 7 দিয়ে দেখো 6 7 42, 21, 3 7 21, তাহলে 7 দিয়ে এটা ভাগ যায়। আচ্ছা, এইটা কি 7 দিয়ে যায়? 7 8 56, 7 1 7, তার মানে এও 7 দিয়ে যায়। আচ্ছা, এ কি 7 দিয়ে যায়? 7 নং 63, 63, 6 7 নং 63, তার মানে এও 7 দিয়ে যায়। আচ্ছা, তাহলে 7 দিয়ে তো যায়, 7 দিয়ে ভাগ হওয়ার পরে এর কত পড়ে থাকে? কিভাবে করতে হয় তাড়াতাড়ি এটা আমি বোঝাচ্ছি। 7 দিয়ে ভাগ করলে 6 7 42, 3 7 21, তাহলে দেখো 63 পড়ে থাকে। এই 63কে আবার 9 দিয়ে যায় কি? এখানে কত পড়ে থাকে? এইখানে পড়ে থাকে হচ্ছে 7 8 56, 7 1 7, আর এইখানে পড়ে থাকে 7 নং 63, 7 নং 63, আর এদিকে 63, 7 নং 63। এবার এটাকে দেখো আবার 9 দিয়ে যায়, প্রত্যেকটা 9 দিয়ে যায়। তাহলে প্রথম সমীকরণ, প্রথম যে ওটাকে 7 দিয়ে যায়, তারপরেরটাকে আবার কত দিয়ে যায়? 9 দিয়ে যায়। দেখো, এটাকেও 9 দিয়ে যায়, এটাকেও 9 দিয়ে যায়, এটাকেও 9 দিয়ে যায়। তাহলে এরপরে যেটা পড়ে থাকবে সেটাকে কিন্তু আর কোনো কিছু দিয়ে যাবে না। তার মানে গসাগুর মানেই হচ্ছে সবথেকে বড় যে সংখ্যাটা দিয়ে ভাগ যায় সেটা হচ্ছে মানে যে মানটা দিয়ে ভাগ যাবে, যেটা সবার মধ্যে থেকে ভাগ যাবে, তো সেটাই হচ্ছে গসাগু। তার মানে এদিকে 7 যাবে, এদিকে 9 যাবে, অর্থাৎ 63 ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ তোমার এই যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, অর্থাৎ 63 দিয়ে যদি তুমি 450, 577, 704কে ভাগ করো, তাহলে প্রতি ক্ষেত্রে 9, 10 এবং 11 ভাগশেষ থাকবে। তো এইভাবে কিন্তু অঙ্কটাকে করতে হবে। যদি এইভাবে করো তবেই কিন্তু তুমি সময়টাকে বাঁচাতে পারবে এবং আরও কয়েকজনের থেকে তুমি এগিয়ে থাকবে। নেক্সট অঙ্ক, এক ব্যবসায়ী 5000 টাকার কাপড় কিনে প্রথম মাসে কিছু কাপড় 10% লাভে, দ্বিতীয় মাসে কিছু কাপড় 40% লাভে বিক্রি করে মোট 800 টাকা লাভ করে। তাহলে বলছে প্রথম মাসে কাপড় বিক্রিতে কত টাকা লাভ হয়েছিল? দেখো, খুব সহজ অঙ্ক, কোনো জটিল কিছু নেই। অঙ্কটা শুধু একটু বুঝতে হবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। আমি ধরে নিলাম সে 10% লাভে বিক্রি করেছে এক্সটি কাপড়, মানে এক্স টাকার কাপড়। কত টাকার কাপড় বিক্রি করেছে 10% লাভে আমি তো জানি না, কিন্তু বলেছে সে প্রথম মাসে কিছু কাপড় 10% লাভে। এবার কিছু কাপড় মানে আমি ধরে নিলাম এক্স টাকার কাপড়, কেননা বলেছে 5000 টাকার কাপড় কিনেছে। তাহলে আমি এক্স টাকার কাপড় যদি সে 10% লাভে বিক্রি করে, তাহলে সে লাভ পেয়েছে কত? 10x টাকা। ক্লিয়ার? মানে 10x%, তার মানে আমি বলতে পারি সে প্রথম মাসে যে লাভটা পেয়েছে সেটা হচ্ছে 10x/100। ক্লিয়ার? 10x/100। আচ্ছা, প্লাস দ্বিতীয় মাসে নিশ্চয়ই সে কাপড় যেটা ছিল, মানে যে টাকার কাপড় ছিল সেটা নিশ্চয়ই 5000-এর থেকে এক্স টাকা বাদ এবং সে 40% লাভে বিক্রি করেছে, তার মানে 40/100।
এটা হচ্ছে লাভ তার, এই টোটাল লাভ তার কত, এটাই হচ্ছে টোটাল লাভ, এই টোটাল লাভ হচ্ছে 800 টাকা। এটাই বলেছে কোশ্চেনে যে তারা প্রথম মাসে যে কাপড় বিক্রি করেছে এবং দ্বিতীয় মাসে যে কাপড় বিক্রি করেছে এই টোটাল লাভ হচ্ছে তার 800 টাকা। তাহলে এবার এটা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে কত হবে, এদিকে 100 লসাগু, তাহলে 100 যখন লসাগু হবে আমি লসাগুটাকে 8-এর ওই ডান দিকে পাঠিয়ে দিতে পারি, তার মানে আমি পড়ে থাকছে হচ্ছে এইদিকে 10x প্লাস তোমার হচ্ছে, আচ্ছা আমি এক্সটাকে একদিকে নিলাম, তাহলে মাইনাস 40x প্লাস তোমার হচ্ছে যে 4×5 20, 20-র পরে এদিকে 3টে জিরো 4টে জিরো, 1 2 3 4টে জিরো সমান সমান 800। এবার 800, আচ্ছা স্টেপ জাম দিয়ে লাভ নেই, আর নিচে হচ্ছে 100 লসাগু ছিল, ক্লিয়ার। এবার এইখানে মাইনাস 30x সমান সমান মাইনাস 30, কারণ 10x আর 40x বিয়োগ করলে মাইনাস 30x সমান সমান এদিকে আমি করলাম 8000, এই 800, আর এই 100 টাকা ওইদিকে পাঠিয়ে দিলে আরও 2টো জিরো এদিকে চলে গেল, ওকে। আর এই যে তোমার 2 লাখ, 2 লাখকে কোন দিকে পাঠাবো, ডান দিকে পাঠাবো, তো মাইনাস 2 লাখ, 5টা জিরো, 1 2 3 4 5, ওকে। তাহলে 2 লাখ থেকে যদি আমরা 80,000 বাদ দিই, তার মানে এখানে পড়ে আছে কি মাইনাস 30x ইকুয়াল টু 2 লাখ থেকে যদি আমরা 80,000 বাদ দিই, তাহলে এখানে কটা জিরো আছে, এখানে 4টে জিরো, এখানে 4টে জিরো আগে লিখে নিই, 1 2 3 4, 4টে জিরো লিখলাম। এবার 8 দিয়ে গেলে 10 হবে কত, 8 আর 2 10, হাই থাকলো আমার 1, কত হলো ঠিকঠাক হলো তো, জাস্ট 1 মিনিট, 8 আর 2 10, তার মানে 80,000, অর্থাৎ 2 লাখ থেকে 80,000 বাদ দিকে 1,20,000, অর্থাৎ 1,20,000 টাকা তোমার পড়ে আছে। এবার এইখান থেকে জিরো জিরো কেটে দিলাম, এই জিরো কেটে দিলাম, আচ্ছা এখানে একটা মাইনাস হবে, কেননা 2 লাখ তো বড়, তো এই মাইনাস মাইনাস কেটে গেল, 3 দিয়ে কাটলে তার মানে x সমান সমান কত হবে, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 4 12, আর 3টে জিরো মানে 1 2 3, 3টে জিরো, অর্থাৎ x মানে 4000, x মানে 4000। তাহলে বলছে প্রথম মাসে কাপড় বিক্রিতে কত টাকা লাভ হয়েছিল। এবার দেখো প্রথম মাসে কাপড় বিক্রিতে কত টাকা লাভ হয়েছিল, আমাকে এটা চেয়েছে, ওকে। তাহলে x মানে আমার বেরিয়েছে 4000, তাহলে প্রথম মাসে তিনি কাপড় যে বিক্রি করেছে সেটা 4000 টাকার, কিন্তু লাভ করেছিল কত, লাভ করেছিল 10%, অর্থাৎ 4000-এর 10% মানে কত, 4000-এর 10% মানে হচ্ছে 400 টাকা, অর্থাৎ প্রথম মাসে তার কাপড় বিক্রিতে 400 টাকা লাভ হয়েছিল, ক্লিয়ার। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেনগুলো আমি তুমি যা দিচ্ছি এগুলো কিন্তু তোমরা ভালো করে দেখবে, প্রিভিয়াস ইয়ার দেখবে এই সব কোশ্চেন কিন্তু বেশি আসে। এখন কোনো লজিক্যালি তুমি যে লজিক দিয়ে বা শর্টকাট মেথডে অঙ্ক করবে সেরকমভাবে অঙ্ক কিন্তু এখন আসে না, বিশেষ করে এনটিপিসি, রেলের এনটিপিসি তো মানে টাগরা অঙ্ক আসে, মানে খুবই ইন্টারেস্টিং, তোমাকে পড়ে পড়ে বুঝে অঙ্কটা করতে হবে, ওকে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে 2000 টাকার 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য কত। খুবই ইজি অঙ্ক, তবে আমি সবাইকে বলি এই অঙ্কগুলো I=PTR, যেটা খুব সহজ, I=PTR দিয়ে করলে, কিন্তু I=PTR-এর থেকে মুখে মুখে করাটা বেটার। কেন বলি দেখো, তবে মুখে মুখে করতে গেলে তার আগে কিছু জিনিস তোমাকে জেনে রাখতে হবে, তবেই তুমি পারবে। বলছে আমাকে 20%, দেখো 2000 টাকা 20% মানে কত, 2000 টাকা 10% মানে কত, 200 টাকা, তাহলে 20% মানে কত হবে, 400 টাকা। 2 বছরের জন্য, তাহলে 1 বছরের জন্য যদি 400 টাকা হয়, তাহলে 2 বছরের জন্য কত টাকা, 800 টাকা। তাহলে দেখো এটাই হচ্ছে সরল সুদ, ক্লিয়ার। তাহলে 2000 টাকার 20% হারে 2 বছরের সরল সুদ কত পেলাম, এসআই পেলাম হচ্ছে 800 টাকা। কীভাবে পেলাম দেখো, মুখে মুখেই হয়ে গেছে, কোনো পেন কিছু লাগে না, পেন খাতা কিছু লাগে না। 2000 টাকার 10% মানে 200 টাকা, 20% মানে 400 টাকা, তাহলে 1 বছরের জন্য আমি 400 টাকা পেলাম, 2 বছরের জন্য কত পাবো, 800 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত পেলাম, 800 টাকা। এবার আমরা সিআই বার করবো, মানে চক্রবৃদ্ধি সুদ বার করব, চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ প্রথম বছর সিম্পল ইন্টারেস্ট আর চক্রবৃদ্ধি মানে এসআই অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট সেম হয়, তাহলে প্রথম বছর তো 400 টাকাই হবে বাবা, তাই না, প্রথম বছর 400 টাকাই হবে, কিন্তু পরের বছর 400 টাকাটা তো হবেই, তার সঙ্গে প্রথম বছরের 400 টাকারও 20% হারে সুদ পাবো। তাহলে 10% মানে 40, 20% মানে কত, 20% মানে হচ্ছে তোমার 80 টাকা। তাহলে এই যে 80 টাকা আমরা এক্সট্রা পেলাম,
এই 80 টাকাটা এক্সট্রা পেলাম, তাহলে আমাকে বলেছে পার্থক্য চেয়েছে, তাহলে পার্থক্য তো প্রথম 800-র সঙ্গে এই 400 তো ক্যান্সেল হয়েই গেল, তাহলে পড়ে আছে কত, পড়ে আছে 80 টাকা। তার মানে অ্যান্সার কত হবে, অ্যান্সার অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো খুবই সহজ অঙ্ক, কিচ্ছু লাগে না, মুখে মুখেই অঙ্কটা কিন্তু হয়ে যায়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে 240-এর 25%-এর সমান হবে? দেখো, যদি অঙ্কটা তোমরা মনে করো আমি জাস্ট খাতায় করবো, তাহলে কী করে করবে, জাস্ট এরকম 160-এর 15% মানে 15/100, বলছে কত যোগ করলে, আমি ধরলাম এক্স যোগ করলে 240-এর কত হবে 25%, 25% মানে 25/100। এবার তোমাদের কাটাকাটি করতে হবে, এটা করতেও তো একটা টাইম লাগবে, এই যে তুমি যদি এই কাটাকাটি করো এটা করতেও তো একটা সময় লাগবে, তাহলে তুমি এই প্রসেসেই যাবে না, এই মেথডেই যাবে না, তুমি কি করবে দেখো, খুব সহজ। আমি যদি তোমায় বলি যে 160-এর 10% মানে কত, তুমি তখন বলবে 16 টাকা, কেননা আমি বলেছি 10% মানেই একটা জিরো বাদ দিয়ে দাও। যদি কোথাও কোনো সংখ্যায় জিরো থাকে তাহলে তুমি পার্সেন্টেজের অঙ্ক এইভাবে করার চেষ্টা করো। প্রথম অসুবিধা হবে, কিন্তু করতে করতে আমার সাথে যখন দীর্ঘদিন তুমি আমাকে ফলো করবে, দীর্ঘদিন ধরে আমি তো এইভাবেই প্র্যাকটিস করাবো, তো সবসময় এইভাবে প্র্যাকটিস করতে করতে না তোমাদেরও জিনিসটা আয়ত্তে চলে আসবে যে এইভাবে পার্সেন্টেজের অঙ্ক করব, কোনো ক্যালকুলেশন করব না। তাহলে 160-এর 10% মানে যদি 16 টাকা হয়, তাহলে আমাকে 15% বলেছে, তাহলে আর 5% মানে কত হবে 8 টাকা, কেননা 16-র অর্ধেক মানে 8, তাহলে 8 আর 6 14, 24 টাকা। ক্লিয়ার? তার মানে 160-এর 15% মানে আমি কত পেলাম 24 টাকা, 24 লিখে রেখে দিলে, প্লাস এক্স আমাকে বলেছে কত যোগ করলে, তো প্লাস এক্স সমান 240-এর 25%। আচ্ছা, 240-এর 10% মানে কত, তুমি বলবে 24 টাকা, তাহলে 20% মানে কত, তাহলে বলবে 24 × 48 টাকা, আর 5% মানে কত, তাহলে 24-এর অর্ধেক মানে 12 টাকা, অর্থাৎ 48 আর 12 যোগ করলে যেটা হয় সেটাই হয়তো 240-এর 25%। আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো, যদি বুঝতে না পারো তোমরা রিপিট করবে, দেখবে বুঝতে পারবে, পুনরায় আর একবার শুনবে, দেখবে বুঝতে পারবে। তাহলে আমি পেলাম কত 48 আর 12, 48 আর 12 কত 50 আর 10-এ 60 টাকা। এবার তোমরা দেখো এই ক্যালকুলেশনের থেকে এইটা বেশি সহজ হলো নাকি এইটুকু ক্যালকুলেশন তোমার সহজ হলো, জাস্ট রিয়ালাইজ করো বিষয়গুলো, জাস্ট এরমভাবে তোমরা যদি করতে পারো তাহলে দেখবে অঙ্ক তোমাদের কাছে জলবাদ হয়ে যাবে। তাহলে এক্সের মান কত হবে, এক্সের মান 60 থেকে 24 বাদ দিলে যেটা হয়, অর্থাৎ এইদিকে হচ্ছে 6 30 অর্থাৎ 34, তো এক্সের মান কত, সরি 6 36, তো অপশান নাম্বার বি ইজ আ কারেক্ট আনসার। তো অঙ্কটা করতে কিন্তু কোনো টাইমই লাগে না, মুখে মুখে অঙ্কটা হয়ে যাবে, এই অঙ্কটা করতে 5 সেকেন্ড সময় লাগে। ক্লিয়ার? তাহলে এক্সের মান 36। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করো, একটু বেশি করে লাইক করো, যারা দেখছো শেয়ার করো বন্ধুদের মধ্যে, কমেন্ট করো কেমন লাগছে তোমাদের, এবং ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।